আর এবার ঝাড়গ্রামের একটা ঘটনার দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের এই ঘটনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু টাকার অঙ্কটা কত জানেন? টাকার অঙ্কটা কম নয়, 70 লক্ষ টাকা গডমিলের অভিযোগ উঠে আসছে। ঝাড়গ্রামের বিনপুর হারদা রামকৃষ্ণ হাই স্কুলের এই ঘটনা। ঠিক কি কি অভিযোগ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, আরো বিস্তারিত রাজু জানাতে পারবে। রাজু, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ, তা তো চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। 70 লক্ষ টাকা গড়মিলের অভিযোগ উঠে আসছে। ঠিক কি করেছেন তিনি, কিভাবে এই দুর্নীতি করেছেন, কি অভিযোগ? এই যে প্রধান শিক্ষক রয়েছেন, সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাতে প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা থেকে এবং যে স্কুলের যে ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা পুরোটাই তিনি নয়ছয় করেছেন। যেখানে স্কুলের যে মিড ডে মিলের জন্য যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা বরাদ্দ তার নিজস্ব অ্যাকাউন্টে দিয়েছেন। এবং তার পাশেই যে স্কুল বিল্ডিং এর যে সংস্কারের যে কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাটাও তার নিজের অ্যাকাউন্টে নিয়েছেন, প্রায় 70 লক্ষ টাকা, যেটা স্কুলের যে সমস্ত অন্যান্য শিক্ষকরা রয়েছেন তারা অভিযোগ করেছেন ডিআই এর কাছে, এবং তার পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ করেছেন, কারণ এটা দীর্ঘদিন ধরে চলছিল। একদমই রাজু, কি অভিযোগ করেছেন শিক্ষক এবং ছাত্ররা, আগে শোনাই, সঙ্গে থাকো। যতজনই স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেন, এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে, এখানে কিরকম ভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি। মাঝে মাঝে উনি স্কুল আসেন না এবং আমাদেরকে জানায় যে আমার বিডিও অফিসে কাজ ছিল, ডিআই অফিসে কাজ ছিল, এবং এটা আপনার জানার অধিকার নেই। আমি কোথায় কখন ছুটি ব্যবহার করবো, আপনাদের কোনো জানার অধিকার নেই। আমাদের অ্যাকচুয়ালি যে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের এবং যেটা বিল তোলা হয়, তার মধ্যে একটা বিশাল খারাপ এবং অনেক টাকার এটা সাশ্রয় হওয়ার কথা ছিল, বা যাই হোক বিদ্যালয়ে এটা কাজে লাগতো, কিন্তু সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। এবং চালও উদ্বৃত্ত হওয়ার কথা ছিল, তার কোনো হিসাব নেই। আমাদেরকে কোনোদিনই বলতেন না, জিজ্ঞেস করলে বলতো আপনাদের জানার কোনো অধিকার নেই, আপনারা স্কুলের মাস্টারমশাই আসবেন, ক্লাস করবেন, আমরা তদন্ত আমরা ডিআই সাহেব এবং ডিএমকে এটা জানিয়েছি। আমাদের এই কাছারি স্কুলগুলো ফেটে গেছে এবং জানলার পাল্লাগুলো একটা নেই, বাথরুমের অবস্থা খুবই খারাপ, স্কুলের ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে। এরপর আমাদের ক্লাসরুমে যখন ক্লাস করে তখন উপরে জল পড়ে। আমাদের স্কুলের লাইব্রেরির টাকা নেওয়া যায়, এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমরা লাইব্রেরির টাকাটা পাইনি, চালু হয়নি না, এখনো পর্যন্ত হয়নি। অভিযোগগুলো শুনলেন, কিন্তু এই অভিযোগগুলো সামনে আসার পর কি ব্যবস্থা নেওয়া হলো, রাজুর কাছ থেকেই জানবো। রাজু, এই অভিযোগের পর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল? কাছে অভিযোগ যাওয়ার পরেই ডিআই এর পক্ষ থেকে তদন্ত টিম তৈরি হয়েছে, এবং এই তদন্ত টিম টোটাল যে টাকা সেই প্রধান শিক্ষক তার অ্যাকাউন্টে কেন নিয়েছিল এবং সেই টাকা কোথায় গেছে, তারও যে অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও ট্রান্সফার হয়েছে কিনা তাও দেখা হচ্ছে, এবং গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল পরিদর্শকের যারা রয়েছেন তাদেরকে সেখানে পাঠানো হবে, এবং সেই স্কুলের যে অব্যবস্থা এবং মিড ডে মিলের কি অবস্থা রয়েছে, সেখানকার যে ছাত্রছাত্রী এবং স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলে প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তিনি কেন এটা করেছেন, বা এই যে টাকা এতদিন ধরে এই টাকা আসছে ডেভেলপমেন্টের জন্য বা মিড ডে মিলের জন্য, সেই সমস্ত টাকা তিনি কেন নয়ছয় করেছেন, তারও ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানা হয়েছে ডিআই এর পক্ষ থেকে। বেশ রাজু, কিন্তু এই যে এত অভিযোগ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, সব কিন্তু তিনি মানতে নারাজ। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ডিআই এর। 70 জন অ্যাটেন্ডেন্স থাকলে 400 জনের হিসাব দেখানো হয়, এটা আমার কাছে কিন্তু তথ্য রয়েছে। কি বলবেন? টাকা দিতে চলে না বলে কিছু একটু একটু বেশি করে পাঠাতে হয়, কারণ এখানে অনেক 90 এখন ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইরা মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে টেস্ট করি, একদিন আর মিড ডে মিলের সহায়কের মহিলাও করে, ওই জন্য একটু একদিন বেশি পাঠানো হয়, কিন্তু মিড ডে মিলের টাকা স্কুলের স্বার্থেই ব্যয় করা হয়। এই যে অভিযোগটি আনা হচ্ছে 70 লক্ষ টাকার পরিমাণ দেওয়া হচ্ছে, এটা কি অভিযোগটা কতটা সত্য? সেটা তো আমি বলবো না, সেটা যদি দেওয়া হিসেবে জমা করে ডিপার্টমেন্টের ব্যাপারে সেটা তারাই দেখবেন, কারণ কতটা কি এসছে কি এসছে সেখানে আমার অডিট হয়েছে, অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন যে ব্যাপার। এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখবো। দেখে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশনার স্কুল এডুকেশন তাদের কাছে আমরা
জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আর এবার আরো একটা ছবি দেখাবো। ভুটানে সীসামারা নদী রীতিমতো ফুসছে, কারণ ভুটানে বৃষ্টি। ভুটানের এই বৃষ্টির জন্য সীসামারা নদীর জলস্তরও বেড়েছে। কি অবস্থা ছবিটা দেখুন, সবকিছু তলিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়ি ঘর, এই ছবি সত্যি ভয়ানক, সত্যি আতঙ্কের। জলদাপাড়ায় এই সীসামারা নদী, আর ভুটানের বৃষ্টির জন্য জলদাপাড়ার এই সীসামারা নদী জলের তলে তলিয়ে গেছে বাড়ি ঘর সবকিছু। এলাকা পরিদর্শন করতে যান বিধায়ক সুমন কাঞ্জিলালো। আরো বিস্তারিত রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, এলাকা পরিদর্শনে তো বিধায়ক যান, কিন্তু বাঁধ নির্মাণের কাজ কত দূর, কবে গতি আসবে কি জানা যাচ্ছে? জলদাপাড়া জঙ্গল লাগোয়া যে এই যে সীসামারা নদী, এই সীসামারা নদী কিন্তু এবার বর্ষায় কিন্তু বারবার ফুসে উঠেছে এবং ভাঙনের কবলে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বেশ কিছু বাড়িঘর ইতিমধ্যেই তলিয়ে গেছে। এর আগের যে বৃষ্টি, যে বর্ষার মরশুম ছিল, সেই তখনই কিন্তু সীসামারা ব্যাপক ভাঙন করেছে এবং তারপর সেখানে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু বাঁধ নির্মাণের কাজ সেইভাবে গতি নেই বলে কিন্তু খোদ বিধায়ক যে পরিদর্শনে গেছেন তিনি জানিয়েছেন। ফলে এই বাঁধ নির্মাণের কাজের গতি আনতে বলা হয়েছে এবং ভুটান পাহাড়ে লাগাতার বর্ষণের জেরে কিন্তু সীসামারা একেবারে আবারও ফুলে ফেপে উঠছে। যে ছবি আমরা দেখাচ্ছি সে দেখলেই বোঝা যাচ্ছে একেবারে ভয়ঙ্করী মূর্তি নিয়েছে এই সীসামারা। মানুষজন আতঙ্কে আছে, ইতিমধ্যে সেচ দপ্তরও একদমই সত্যি এই ছবি ভয়ানক। বেশ, গত বর্ষায় এই নদীর জলে এখানকার বাঁধ ভেঙে গেছিল, তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই কাজ চলছে। সমতলে যা বৃষ্টি তার থেকে ভুটান পাহাড়ে বৃষ্টি। কখন ভুটান জল ছাড়ছে, কিভাবে ভুটানে বৃষ্টি হচ্ছে আমরা জানতেও পারছি না। রাজ্য সেচ দপ্তরও তেমনভাবে কোনো তথ্য পাচ্ছে না। ভারত ভুটান যৌথ নদী কমিশন অবিলম্বে লাগু করবার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেয়। শুধু বাঁধ নির্মাণ করে এই নদীকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এর স্থায়ী সমাধান করতে হবে। আর এবার আরো একটা ভয়ানক ছবি দেখাবো। ধরলা নদীর গ্রাসে চলে গেল 15টা বাড়ি। ভেবে দেখুন তো একবার, পুজোর আগে ভিটে মাটি হারা হয়ে গেল এই মানুষগুলো। কোথায় থাকবেন তারা? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এই 15টা বাড়ি চলে গেল ধরলা নদীর গ্রাসে। ভয়ানক সেই ছবি। এই ছবি সত্যি আঁতকে ওঠার মতো। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ধরলা নদীর গ্রাসে একের পর এক বাড়ি তলিয়ে গেল। দিনহাটার গীতালদহের দড়িবশের এই ঘটনা। পুজোর আগে আর মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে মা আসতে, আর তার আগে ঠিক এই ভয়াবহ অবস্থা। এই মানুষগুলো ভিটে মাটি সব কিছু হারিয়ে ফেললো। মাথার ওপর থেকে ছাদটুকু চলে গেল তাদের, কারণ নদীর গ্রাসে তাদের বাড়ি তলিয়ে গেছে। বৃষ্টি আর এই ভয়ানক অবস্থায় এই মানুষগুলোকে প্রশাসন সাহায্য করছে। বেশ কয়েকটি পরিবারকে স্থানান্তর করা হয়েছে। কতগুলো পরিবারকে স্থানান্তর করা হলো, কি অবস্থার মধ্যে রয়েছেন তারা, শুভঙ্করের কাছ থেকে জানবো। শুভঙ্কর, পুজোর আগে এই রকম একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হলো, নদীর গ্রাসে চলে গেল 15টা বাড়ি। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে মানুষের যেন কোনো অসুবিধে না হয়। একেবারেই দেখো, দিনহাটা 1 ব্লকের গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের দড়িবশ গ্রাম, এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইতিমধ্যেই 15টি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। ফলে বাসিন্দারা ভিটে মাটি হারিয়ে পুজোর মুখে কার্যত অসহায়। যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর বাসিন্দারা তাদের নিজস্ব বাড়িঘর ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছেন। তারা সেই বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন। ফলে কি করবেন তারা এখনো দিশেহারা। গোটা বিষয়টি নিয়ে আজকে যখন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এখানে গিয়েছিল, তারাও তাদের ক্ষোভের কথা জানান এবং বাসিন্দাদের একটাই বক্তব্য, ফি বছর এই নদী ভাঙন চলে এবং প্রচুর বাড়িঘর এই ধরলা নদীতে চলে যায়, কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এখানে যে একটা বাঁধের দাবি, সে বাঁধ দেওয়া হচ্ছে না। ফলে বাসিন্দাদের যে সমস্যা, সেই সমস্যা থেকেই যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি ইতিমধ্যে এস্টিমেট করে এই যে কেন্দ্রের যে ব্রহ্মপুত্র রিভার বোর্ড, সেখানে যে এস্টিমেট পাঠানো হয়েছে, সেখান থেকে বরাদ্দ হলেই ওই এলাকায় কাজ শুরু হবে। তবে পাশাপাশি যেহেতু বাঁধ ভেঙে গিয়েছে, যেহেতু নদী ভাঙন শুরু হয়েছে এবং বাড়িঘর ভাঙতে শুরু করেছে, স্থানীয়রাই তারা কি বলছেন একটু শুনি। যেটুক দিকে গেছি সেই রাস্তাও চলে গেল, কিন্তু ধান ট্যাপটাপা আইছে সেই ধানও চলে গেল।
তাহলে আমরা কি করি বাস করি, কুকুর শিয়াল বাস করি নাকি? আমার কোনো কেয়ার নেয় না। 12টা বাড়ি ভাঙিল, জমিও তো প্রায় 4 বিঘা 5 বিঘার মতো পড়ে গেল, অল্প অনা জায়গা আছে, এইখানে জায়গা ভাঙলে তো শেষ। এখন বাড়ি 3 বিঘের মতন মুশকিল।